ফ্রান্স জিতেছে বেলজিয়ামকে, তারা 2-0 গোলে হারিয়েছে। সবার ওপরের দলটা অবশ্য ইতালি, যারা 2 ম্যাচে দুটোতেই জিতেছে। তারা হারিয়েছে ইসরায়েলকে, ফ্রান্সের বিপক্ষে তারা জিতেছিল, সে কারণে এই পয়েন্ট টেবিলের সবার ওপরের জায়গাটা ইতালির। ফ্রান্স বেলজিয়ামকে হারিয়ে এবারে নেশনস লিগের প্রথম পয়েন্টটা পেয়েছে, আর বেলজিয়াম এর আগে ইসরায়েলকে হারিয়েছিল বলে তাদের পয়েন্টও 3 আছে। তো এই অবস্থায় বেলজিয়াম যে হেরে গেল 2-0 গোলে ফ্রান্সের কাছে, সেটা একেবারেই মেনে নিতে পারছেন না কেভিন ডি ব্রুয়না, কারণ এই ম্যাচে শুরুতে ছিলেন না দলে কিলিয়ান এমবাপে, এবং ফ্রান্স বেশ কিছু পরিবর্তন করেছিল ইতালির সঙ্গে তাদের একটা হতাশাজনক পারফরমেন্সের পরে। 3 দিন গ্যাপ দিয়ে যে দলটা দিদিয়ের দেশও নামিয়েছিলেন, সেটা ফ্রান্সের কেউ কেউ যদি দাবি করেন যে এটা মূল দল না, তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। সেই দলের কাছে যখন আপনি এইভাবে হেরে যাবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোনো রকম কোনো লড়াই না করে, সেটা কেভিন ডি ব্রুয়নার জন্য হতাশার। কারণ ফ্রান্সকে জিতিয়ে দিয়েছেন এমবাপ্পের সাবেক 2 সতীর্থ কোলো মুয়ানি এবং ওসমান দেমবেলে। এই দুজন 2 হাফে 2টা গোল করেছেন, যার প্রথমটা ছিল কোলো মুয়ানির এবং সেকেন্ডটা করেছিলেন ওসমান দেমবেলে। এরপর আমরা দেখেছি ম্যাচের একেবারে লাস্টের দিকে আসলে কিলিয়ান এমবাপ্পেকে নামানো হয়েছিল। কিলিয়ান এমবাপ্পে কোনো গোল করেননি, তবে ওভারঅল ফ্রান্সকে এদিন বেলজিয়াম কোনো ধরনের চ্যালেঞ্জও আসলে দিতে পারেনি, যেটা নিয়েই কেভিন ডি ব্রুয়না ম্যাচের পর রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুই আসলে ঝেড়েছেন। এবং কেভিন ডি ব্রুয়না যা বলছেন, সব দিক থেকে ভালো করা দরকার ছিল। আমরা যদি সেরা দল হতে চাই, তাহলে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যোগ্য হতে হবে, সবাইকে সর্বোচ্চটাই দিতে হবে। সেটা করতে না পারলে লাভ নেই। ডিফেন্সে অনেকে থাকে, পয়েন্টটা দেখুন, 6 জন যদি এক কাজ করতে নেয়, তাহলে ম্যাচে কারোর সাথে কারো বোঝাপড়া থাকে না। একটা বড় স্টেটমেন্ট কিন্তু এসছে। এবং এরপর আমরা দেখলাম বেলজিয়ামের কোচ টেডেস্কো, তিনি বলছেন যে কেভিন ডি ব্রুয়না দলের লিডার, তার এই অভিমান বা ক্ষোভ দেখানোর রাইট তার আছে। এবং ডি ব্রুয়না এই কথাগুলো কোথায় বলেছেন? তার দেশের এক সংবাদ মাধ্যমকে। সাধারণত যেটা হয় যে ফুটবলাররা নিজের দেশের সংবাদ মাধ্যমগুলোকে পেলে মন খুলে কথা বলে। আর বেলজিয়ামের পারফরমেন্স যে খারাপ, এটা তো আমরা গেল কয়েক বছর ধরেই দেখছি। ইউরোতে এই ফ্রান্সের কাছেই তারা হারলো, নেশনস লিগের ম্যাচটায় তারা মোটামুটি একটা লড়াই জমাবে এরকম একটা আশা অনেকের ছিল, যেটা তারা একদমই পারে নাই। ফ্রান্স এদিন স্টার্ট করলো কি দিয়ে? ফ্রান্স স্টার্ট করলো দেমবেলে, এক জায়গায় কোলো মুয়ানি, এবং তারা ফার্স্ট গোলটা পেল 29 মিনিটে, যে গোলটা তারও 10 মিনিট আগে থেকে 80 করছিল। 1 গোল, তবুও ম্যাচে হয়তো বেলজিয়াম টিকে আছে। সেকেন্ড হাফে সেখানে দেমবেলেকে আর আটকানো গেল না। সেকেন্ড হাফে দেমবেলে 59 মিনিটে গোল করলেন বা পায়ে, এবং সেখান থেকে 2-0 যখন হয়ে গেল, এরপর তারা কিলিয়ান এমবাপ্পেকে নামালো 87 মিনিটে। ব্র্যাডলি বারকোলাও মাঠে নামলেন, তখন আর বেলজিয়ামের সামনে আর কোনো সুযোগ আসলে ছিল না। আর ওই ইউরোর হতাশাজনক পারফরমেন্স, এরপরে শুধুমাত্র এই ফ্রান্সের কাছে এইভাবে হেরে যাওয়া, তার আগে ইসরায়েলকে তারা হারিয়েছে, ইসরায়েলকে তো হারানোরই কথা সেই হিসাবে। সেটা আসলে আমাদেরকে অনেক কিছু বলে দিচ্ছে। বেলজিয়ামের সামনের দিনে এই রকম রেষারেষি, বেলজিয়ামে তো রেষারেষির গল্প আমরা অনেক দিন ধরে শুনছি আমরা। দেখেন, থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুয়নার কাহিনী সেখানে ছিল, কোচের কাহিনী সেখানে ছিল, দলের মধ্যে ডাকা না ডাকার কাহিনী, অনেক কিছু। আসলে বেলজিয়ামের ওই জিনিসটাই বলছেন যে কেভিন ডি ব্রুয়নার কথাগুলো আসলে কি ছিল, যে 2018 দলের সাথে এই বেলজিয়াম দলের কোনো ধরনের কোনো তুলনা হয় না, মানের দিক থেকে তারা আসলে এতটা ডিক্রিজ করেছে, তিনি সেটা বলছিলেন। এবং ফ্রান্সও কিন্তু এরকম একটা শঙ্কায় ছিল যে ইতালির কাছে তারা যখন হারলো 3-1 গোলে, এরপর একটু সমালোচনা হয়েছিল যে এরকম কেন, এরকম তো হওয়ার কথা না ইতালির সঙ্গে। সেই ম্যাচটার পরের ম্যাচে তারা বাউন্স ব্যাক করলো, বেলজিয়ামকে পেলেই আসলে ফ্রান্স জ্বলে ওঠে, সেটা আরেকবার প্রমাণ হলো। ইসরায়েলকে হারিয়েছে ইতালি, এবং ইতালি তারা 2 ম্যাচের 2টাই আসলে জিতে। আমরা শুরুতে যে পয়েন্ট টেবিলটা দেখছিলাম, সেটা দেখে বোঝা হয়ে গেছে তারা আসলে টেবিলের সবার ওপরের জায়গাটাই রয়েছে। এদিন ইতালি 2-1 গোলে হারিয়েছে ইসরায়েলকে, এবং সেখানে ইতালির হয়ে গোল করেছে ফ্রাত্তেসি। তিনি গোল করলেন, ডিমার্কোর দারুণ একটা ক্রস, এবং সেই ক্রস থেকে ফ্রাত্তেসির গোলে ইতালি প্রথমে লিড নিয়েছিল। এরপর ময়েজে কিন তিনি গোল করেছিলেন, যদিও একেবারে শেষ দিকে ইসরায়েলের ফানি, তার গোলে মনে হচ্ছিল যে ইসরায়েলকে একটু চ্যালেঞ্জ দিতে পারে কিনা ইতালিকে। সবাইকে একটু চমকে দেই, ইসরায়েলের গোলদাতা মোহাম্মদ আবু ফানি, যিনি গোল করেছেন, এবং এর আগে ফ্রাত্তেসি আর ময়েজে কিন, তার গোলে ইতালি লিড নিয়েছিল। ইতালি বেশ কিছু চেঞ্জ করেছে, 5টা চেঞ্জ ছিল একেবারে যে দলটা, সেখান থেকে ইতালির ওই ম্যাচটা যখন ফ্রান্সকে তারা হারালো কত বছর পর, প্রায় একটা লম্বা সময় পর তারা ফ্রান্সে গিয়ে, বোধহয় 60-70 বছর হবে কিনা, আমি ভুলে গেছি এই মুহূর্তের রেকর্ডটা।
এবং তারপরে কিন্তু স্পালেত্তিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আরে স্পালেত্তিকে আবার ইতালিকে নতুন জায়গায় নিয়ে যাচ্ছে কিনা, পুরনো চেহারায় ফেরাচ্ছে কিনা। সেই আলোচনা থেকে আপনি পরের ম্যাচে ইসরায়েল যেহেতু তুলনামূলক অনেক কম শক্তিশালী প্রতিপক্ষ, তাদের সঙ্গে এই চেঞ্জগুলো তিনি আনলেন, কিন্তু তারপরে দলের পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক ছিল। তবে পাস করে গেছে আর পাস তো করে গেছে, এটার এবং এইবারের সেপ্টেম্বরের যে উইন্ডোটা গেল ইতালির জন্য সেটা খুব সুখের গেল। মানে ইতালির তো আর এবার ম্যাচ নাই, আবার অক্টোবরে তারা ম্যাচে ফিরবে, এই সময়টা তাদের খুব সুখের গেল। অনেক দিন বাদে ইতালির সমর্থকেরা কিন্তু একটু স্বস্তি পেয়েছে। একটা জিনিস দেখেন, ইতালি কিন্তু মেজর ইভেন্টে তাদের পারফরমেন্স নাই। হ্যাঁ, ও দেখবেন হচ্ছে ওই মাঝখানেও তো হচ্ছে এই ইউরোর আগেও কিন্তু একটা লম্বা সময় উইনিং রান ধরে রেখেছিল ইতালি। মানে এই জিনিসটা হচ্ছে তাদের এই সব উইন্ডো ম্যাচ বা নেশনস লিগে তাদের হচ্ছে ভালো পারফরমেন্স দেখা যায়, কিন্তু বিগ স্টেজে এখনো আসলে ইতালি হয়ে নামটা আসলে মিস। দেখেন স্পালেত্তি নিজেও কিছু পরিবর্তন এনেছেন। আগের ম্যাচেও আমরা দেখেছি একটা 3-ম্যান ব্যাকলাইন, এই ম্যাচেও আমরা 3-ম্যান ব্যাকলাইন দেখলাম। তার মানে যেটা দাঁড়াচ্ছে, স্পালেত্তি এখন বুঝতে পেরেছেন, স্পালেত্তি যখন ক্লাবে কোচিং করেন তিনি আসলে 3-ম্যান ব্যাকলাইনের খুব বড় ভক্ত ছিলেন, এটা দাবি করা যাবে না। তিনি 3-ম্যান ব্যাকলাইনে চলে গেলেন এবং এখন মনে হচ্ছে ইতালি বোধহয় এইটাই অ্যাডাপ্ট করতে থাকবে সামনে যত দিন যাবে, কারণ এটাতেই ইতালির সেরাটা বেরিয়ে আসে বলে বেশিরভাগ লোকের কাছে মনে হয়েছে। এবং এর আগে যখন ইতালির রবার্তো মানচিনি দলটাকে নিয়ে ইউরো জিতলেন, তখনও অনেকটা এই কাছাকাছি শেপেই ইতালির ফুটবলাররা খেলে অভ্যস্ত হয়েছেন, এবং এর সঙ্গে কেউ কেউ মিল খুঁজে পাচ্ছেন ইন্টার মিলানের যে দর্শন, ফুটবলের দর্শন, সিমিওনে ইনজাগি যেই রকম করে ফুটবল খেলান। মানে বাংলাদেশে আমরা কি দেখি যে বসুন্ধরা কিংস যে স্টাইলে খেলে, অনেক সময় যেহেতু তারা লিগ চ্যাম্পিয়ন এবং বেশিরভাগ ন্যাশনাল টিমের প্লেয়ার সেখানে খেলে, ন্যাশনাল টিম ওই ধরনের ওই জিনিস অ্যাডাপ্ট করে। ওই ইতালির ঘটনাটা আসলে ওরকম হয়ে যাচ্ছে। আপনি গতকালকেরও হচ্ছে ফার্স্ট গোলটা দেখেন, সেটাও তো আসলে ওই ইন্টার মিলান কানেকশন থেকেই। হ্যাঁ, ডিমার্কো থেকে ফ্রাত্তেসি ওখান থেকেই এলো। এবং তারপরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ময়েজেস কিন, মানে তিনি গোল করেছেন, যেটা তাকে তো একটা সময় খুব হাইলি রেট করা হতো ইউভেন্টাসে যখন তিনি ছিলেন ইউথ প্রোডাক্ট। তারপরে একটা মোটামুটি আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে ভদ্রলোক যাচ্ছিলেন, সেখান থেকে জাতীয় দলে একটা গোল তাকে। দেখেন এবারের ইউরোর কথা, লাস্ট মেজর টুর্নামেন্ট ইউরোই ছিল, ইউরোতে কিন্তু ইতালির ওই নাম্বার 9 বা গোল স্কোরারের একটা বড় অভাব কিন্তু ছিল। এই ইউরোর পর ইতালি যে দুটা ম্যাচ খেলো, দুটা ম্যাচে তারা 5টা গোল কিন্তু করেছে, ফ্রান্সের এগেনস্টে 3টা, এই ম্যাচে 2টা। আমার মনে হয় ওই কনসার্নের জায়গা থেকে স্পালেত্তি অক্টোবরের উইন্ডোর আগে একটা বড় রিলিফ তিনি আসলে পেলেন। এবং দেখেন স্ট্রাইকাররা গোল করেছেন, যেটা আপনি বলেছেন, সেই স্ট্রাইকাররা রাতেগিকে কালকে বসিয়ে দেওয়া হয়েছে, মানে রাতেগি পরে নেমেছেন, কিন্তু রাতেগি স্টার্টিং 11-এ ছিলেন না। রাতেগি আগের ম্যাচে ভালো করেছেন, তিনি স্টার্ট করেছিলেন। অর্থাৎ স্ট্রাইকারের শূন্যস্থানটা যে একেবারে পূরণ হয়ে গেছে এটা তো কেউ দাবি করতে পারবেন না, কিন্তু বলা যায় যে স্ট্রাইকাররা গোল পাচ্ছেন, এটা ইতালির জন্য সবচেয়ে বড় খবর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.